আমাদের আজকের আলোচনার বিষয় লেখক স্বামী বিবেকানন্দের চিঠি রচনা। স্বামী বিবেকানন্দের এই চিঠি রচনা আমাদের নবম শ্রেণীর পাঠ্য অধ্যায়। আর এই পাঠ্য অধ্যায়কে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ব না। এর আগে অনেকবার বলেছি যে আমাদের যে সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা শুধু পরীক্ষার জন্য, শুধু পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য পড়ব না। পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য পড়ব, কিন্তু তার সাথে সাথে আমরা পড়ব আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, এবং আমাদের ভবিষ্যতে এই বিষয়গুলোকে কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে আমরা কাজে লাগাবো। শুধু ব্যক্তিগত স্বার্থেই নয়, নিজেদের স্বার্থেই নয়, আমরা একে সমাজের স্বার্থে, আমরা জাতির স্বার্থে, আমাদের দেশের স্বার্থে কিভাবে কতখানি প্রয়োগ করতে পারি সেটাকেই আমরা খুঁজে দেখার চেষ্টা করব। লাইন ধরে পড়া, লাইনে কি ব্যাখ্যা রয়েছে, শব্দের অর্থ কি, সেগুলো আমি অডিওতে আলোচনা করে দিয়েছি। সেই ধরনের পড়াতে আমাদের মার্কস পেতে, নাম্বার পেতে অনেকটা সাহায্য করে। ওই ধরনের পড়াও আমরা পড়ছি, ওখানে সেই অর্থে আমরা ব্যাখ্যা করছি না। ওখানে শুধুমাত্র পরীক্ষার জন্য, নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসবে তার উত্তরগুলো কেমনভাবে লিখব সেই সমস্ত আলোচনা ওখানে চলছে। কিন্তু এই অনলাইনে পড়াতে আমরা এখানে আলোচনা করব সামগ্রিকভাবে গোটা বিষয়টার উপরে, পুরো অধ্যায়টার উপরে আলোচনা করব যে এটা যে সময় লেখা হয়েছে সেই সময়কালের নিরিখে, সেই সময়কালে দাঁড়িয়ে এটা ঠিক কী ধরনের প্রভাব ফেলেছিল, ওই সময়কালটাকে এখানে কিভাবে ধরা আছে এবং ওইভাবে ধরে বা উপস্থাপন করে লেখক কি করতে চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কী ছিল, এগুলো যেমন আমরা বুঝব। আর এগুলো বুঝতে গেলে আজকের এই যে 2020 2020 তো খুব বিষাক্ত, কিন্তু বিষে বিষে বিষক্ষয় হয়ে যায়। তো এই 2020 আমাদের জীবনে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের বছর। আর এই দুঃস্বপ্নের বছর থেকে আমরা সবাই মিলে দল বেঁধে এই চোখ বন্ধ করে মনের চোখটাকে খুলে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব শতাব্দী থেকে শতাব্দী পেরিয়ে, অর্থাৎ আমরা পিছিয়ে যাব বহু বছর। আর সেই বহু বছর আগে কোন সময় একটা শতাব্দী শেষ হতে চলেছে আর একটা শতাব্দী শুরু হতে চলেছে, তার মাঝে, অর্থাৎ দুটো শতাব্দীর মধ্যবর্তী, মানে শতাব্দীর সন্ধিক্ষণে। আর এই শতাব্দীর সন্ধিক্ষণ দেখতেই পাচ্ছ, চিঠি রচনা লেখা হয়েছে। একটা চিঠি লেখা হয়েছে কত সালের কত তারিখে, কোন মাসে, সেই তারিখ সাল মাস দেয়াই আছে। 1897 সাল, তার মানে ঊনবিংশ শতাব্দীর শেষ প্রায়, আর বিংশ শতাব্দীর শুরু, মাঝামাঝি দুটো শতাব্দীর সন্ধিক্ষণ। 29শে জুলাই, জুলাই মাসের 29 তারিখ, মানে বছরের মাঝামাঝি থেকে একটু এগিয়ে গেছে, পেরিয়ে গেছে। আর কোথা থেকে লেখা হচ্ছে না, আলমোড়া। আলমোড়া, আলমোড়া বলো কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। এই কিছুদিন আগে উত্তরাখণ্ড থেকে আমরা ঘুরে এলাম, বেরিয়ে এলাম। তো উত্তরাখণ্ডে গেছি। আমাদের
আলমোড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু শুধু আমার আগ্রহে সবাই মিলে আমরা আলমোড়া গেলাম। কারণ দেখলাম যে নবম শ্রেণীর পাঠ্য রয়েছে চিঠি, যে চিঠি রচনা করা হয়েছে, লেখা হয়েছে আলমোড়া থেকে। স্বামী বিবেকানন্দ লিখেছেন মিস মার্গারেট নোবেলকে উদ্দেশ্য করে। তাহলে তার পাদস্পর্শে, তার পায়ের ধুলোতে, তার চরণধুলিতে ধন্য হয়েছে যে শৈল শহর উত্তরাখণ্ডের আলমোড়া। তো সেখানে একবার পৌঁছানো, সেখানে গিয়ে নিজের চোখে জায়গাটাকে দেখা। এতদিন ধরে তোমাদের পড়াচ্ছি, এর আগে ছাত্রছাত্রীরা পড়েছে, তাদেরকে পড়িয়েছি আলমোড়াটা কোথায় অবস্থিত আমরা ইন্টারনেটে দেখে নিয়েছি। কিন্তু একটা পাঠ্য যেটা না দেখে, চাক্ষুষ না করে পড়ানো সেই জায়গাটা, আবার সেই জায়গাটার সঙ্গে আমার বা আমাদের এতটা যোগ, যদিও পাঠ্য বইয়ের সাথে, পাঠ্য বইতে সেই জায়গাটাকে যেভাবে ধরা হয়েছে তার ফলে আমাদের মনে গেঁথে গেছে। তারপরে যদি বেড়াতে গিয়ে এরকম আমরা দেখতে পাই যে নিজের চোখে দেখতে পাচ্ছি সেই জায়গাটা, যেই জায়গাটা নিয়ে আমরা এতদিন পড়েছি, তাকে নিয়ে অনেক ভেবেছি, তখন কিন্তু ভালো লাগাটা কয়েক গুণ বেড়ে যায়। আলমোড়াতে সেই অর্থে আহামরি কিছু নেই, শৈল শহর আর কি থাকবে, পার্বত্য, মানে পার্বত্য নৈসর্গিক দৃশ্য, সেই যে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য সেটাই দেখা যাচ্ছে। পাহাড় রয়েছে, গাছপালা রয়েছে, মানে দারুণ একটা ভিউ। কিন্তু স্বামী বিবেকানন্দের যে পায়ের ধুলোয়, চরণ ধুলোয় জায়গাটা ধন্য হয়েছে, সেই জায়গাটাতে আমরা যদি নির্দিষ্ট করে বলি যে আলমোড়ায় সেইটুকু জায়গার মধ্যে রয়েছে বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে আর ছোট্ট একটা আশ্রম রয়েছে। সেই অর্থে আহামরি কিছু নেই, কিন্তু পার্বত্য অঞ্চল, পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য সব কিছু কিন্তু মনকে ভালো করে দেয়, একটা অন্য রকম জগতে নিয়ে যায়, একটা অন্য অনুভূতি এনে দেয়। তোমরা অনেকেই বেড়াতে গেছো পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলের যে সৌন্দর্য সেটা তার মতো সুন্দর। আবার জঙ্গল বা অরণ্য, সমুদ্র, মরুভূমি অঞ্চল, এক একটা স্থান কিন্তু সেই জায়গাতে থেকে তার মতো কিন্তু সুন্দর। মানে একটা সৌন্দর্যের সঙ্গে আরেকটা সৌন্দর্যের তুলনা হয় না, পার্থক্য অনেক থেকে যায়। যাই হোক, শৈল শহর সেই আলমোড়া থেকে ফিরে এসে এখন আলোচনা করছি, তো ওই জন্য আমি বেশ ভালো একটা অনুভূতি পাচ্ছি, অনুভব করতে পারছি। তো আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে উদ্দেশ্য করে পত্র লিখলেন স্বামীজি, সালটা 1897। তাহলে আমরা সবাই মিলে এখন 1897তে যাব। এই চোখ বন্ধ করব, মনের চোখটাকে খুলে দেব। কি সবাই পৌঁছে গেছো? যারা পৌঁছতে পারোনি তাদেরকে কিন্তু আমি ঠেলা গাড়িতে তুলে দেবো, ঠেলা গাড়ি, সবাই মিলে সেই গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাব আমরা। চোখ বন্ধ করে আস্তে আস্তে পৌঁছবে 1897তে পৌঁছে যাবে। পৌঁছে গেছো? হ্যাঁ স্যার। তাহলে কারা শাসন করছে তখন আমাদের দেশ? ইংরেজরা এসেছিল। কথা বলেই সাথে সাথে মিউট করে দেবে, আবার কথা বলে মিউট করে দেবে সাথে সাথে। ইংরেজরা এসেছিল ভারতবর্ষে প্রথম কোন উদ্দেশ্য নিয়ে? তাদের প্রথম যে উদ্দেশ্য কী ছিল, আসল উদ্দেশ্যটা কী ছিল? ব্যবসা বাণিজ্য করা। একজন বললেই হয়ে যাবে,
যে ফার্স্ট বলবে সেই বলুক, বাকিরা শুনলেই হবে। তো এখানে যতজন আছে সবাই জানে, কিন্তু আমি শুধু এইভাবে আমাদের মধ্যে একটা যাতে কী বলবো পড়াশোনাটা চলছে, ঘুমিয়ে না পড়ে, এটা যাতে বজায় থাকে তার জন্য আমি মাঝে মাঝে একটু তোমাদের কাছ থেকে রেসপন্সটা পাওয়ার চেষ্টা করছি। তো বাণিজ্য করতে, ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু লোভী বণিক, ব্যবসায়ী বণিক, যাদের চোখটা এই বাংলার সিংহাসনের যে একটা টলমল অবস্থা, সিংহাসন টলছে, মানে বাংলার সিংহাসন যেন নড়ছে, আসন্ন, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, পতন হতে পারে। তো সেটাকে কাজে লাগিয়ে নিজেদের সেই কূট কৌশল, কূট বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের সেই হিসেবে বুদ্ধিকে, ব্যবসায়ী বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে কী করলো না ক্ষমতাটাকে হস্তগত করে নিল। স্বাধীনতার সূর্য ডুবে গেল পলাশীর প্রান্তরে। কত সালে? 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দ থেকে 100 বছর পর কত সাল হয়? 1857 সাল। ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী, তোলপাড় করা ঘটনা। কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয়। তো সেই মহাবিদ্রোহ থেকে আরও কটা বছর পর, তার মানে সিংহাসনে বসে আছে অত্যাচারী ইংরেজ। আমি কি বলেছি যে কথা বলার পরে সাউন্ড মিউট করে দিবি, নাহলে আমি এখান থেকে লেফট করিয়ে দেব। অত্যাচারী ইংরেজ বসে রয়েছে। ইংরেজ হতে পারে তারা ব্যবসায়ী রূপে এসেছিল, কিন্তু তারা তো এখন ক্ষমতায় বসছে, তারাই তো আমাদের এখন অভিভাবক, তারাই তো রাজ্যবাসীর, দেশবাসীর তথা প্রজা সাধারণের সুখ দুঃখে সামিল হবে। তাদের দুঃখের সময় এই রাজশক্তি মানুষের পাশে থাকবে। কিন্তু ইতিহাসে তো আমরা বারবার দেখি এই অত্যাচারীদের পুনরাবৃত্তি, অত্যাচারী শোষক শ্রেণী, সুযোগ সন্ধানী, এই স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা ইতিহাসের পূর্ববর্তী সেই অত্যাচারের কাহিনীকে আবার তার পুনরাবৃত্তি ঘটিয়েছে। অর্থাৎ ভারতবাসীর ওপরে অকথ্য অত্যাচার, নির্যাতন করেছে। আজকের ভারতবাসীর ওপরে যদি সেই সময়ের অত্যাচার, নির্যাতন চলতে থাকে, তাহলে আজকের ভারতবাসী কি তার প্রতিবাদ করবে না? কি করবে, কি করবে না? করবে, করবে। কিন্তু আজকের ভারতবাসী যেভাবে প্রতিবাদ করবে, ওই সময়ের ভারতবাসী সেইভাবে প্রতিবাদ করার মতো অবস্থায় ছিল না। প্রতিবাদ করার জন্য দরকার সাহস। সাহসটা আসে কোথা থেকে? নিজের উপরে নিয়ে আসা বিশ্বাস থেকে, যাকে বলে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস যার আছে, নিজের প্রতি বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস বা প্রত্যয় যার আছে, সে কিন্তু যে কোনো স্বপ্ন, লক্ষ্য পূরণ করতে পারে, পূরণ করেই ছাড়বে। কারণ তার উপরে বিশ্বাস সে রেখেছে যে আমার দ্বারা সবই সম্ভব, এমন কিছু অসম্ভব নেই, এমন কিছু অসম্ভব নয় যা আমি পারবো না। আমি করব, আমি পারবো। আমার নিজের উপরে
বিশ্বাস আছে, নিজের উপরে আস্থা আছে, ভরসা আছে। তো এই জায়গা থেকে আজকের আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সেইভাবে প্রতিবাদ করার মতো অবস্থা ছিল না মানুষের। প্রতিবাদ করার জন্য দরকার সচেতন হওয়া, শিক্ষিত হওয়া, যুক্তিবাদী হওয়া। সেই সাথে সাথে যদি নিজে স্বাবলম্বী হও, তাহলে প্রতিবাদের ভাষাটা যেন আরও বেশি জোরালো হয়। তার মানে এই নয় যে স্বাবলম্বী নয় সে প্রতিবাদ করতে পারে না, এটা নয়। যে আর্থিক দিক থেকে পিছিয়ে আছে সে প্রতিবাদ করতে পারে না, এটাও নয়। কিন্তু আমি কথাটা বলছি যে আর্থিকভাবেও এবং অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য দিক থেকে, বিশেষ করে নিজের উপরে যে বিশ্বাস বা আস্থা, তারপরে শিক্ষা, যার মধ্যে শিক্ষা রয়েছে, যে সচেতন সজাগ, সে কিন্তু সাহসী হতে পারে। আর একবার সাহসী হতে পারলে, আত্মবিশ্বাসী হতে পারলে, যুক্তিবাদী হতে পারলে, বিজ্ঞান মনস্ক হতে পারলে যে কোনো অন্যায়কারীকে হটিয়ে দেওয়া যায়। কিন্তু যে সময়কার কথা বলা হয়েছে সেই সময়ের ভারতবাসীর কথা ভাবো। ভারতবাসী বেশিরভাগ আর্থিক দিক থেকে পিছিয়ে, দারিদ্র্য সীমার নিচে রয়েছে। একবেলা ভাত হয়তো জোটেই না, দুবেলা জোটেই না, কোনো দিন না খেয়ে মানে অনাহারে, কোনো দিন অর্ধাহারে, অর্ধেক খেয়ে দিন কাটাতে হয়। তো এই অবস্থায় ভারতবাসী কি করে প্রতিবাদ করবে, কি করে ঘুরে দাঁড়াবে? আমি খেতেই পাচ্ছি না, আমি দিন আনি দিন খাই, আমার নুন আনতে পান্তা ফুরায়, তাহলে আমি যে প্রতিবাদ করব, আমি যে মানুষকে বোঝাবো, আমি যে মানুষকে ঐক্যবদ্ধ করব, সেইটুকু ক্ষমতা আমার নেই। কারণ সেটুকু শক্তি আমার নাই, কারণ সেটুকু সময় আমার নেই। আমার সময় যাচ্ছে নিজের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কষ্ট করতে করতে। আমি কৃষক, আমি মাঠে নামলাম স্বপ্ন নিয়ে, আমার জমিতে আমি চাষ করছি, কিন্তু ফসল তোলার সময় দেখা গেল চলে এলো জমিদারের লোকজন, মহাজনের লোকজন, আর ইংরেজ প্রভুদের লোকজন তো ছিলই। চলে এলো পাওনাদাররা। তার মানে যে ফসল কাটা হলো, যে ফসল তোলা হলো, তার বেশিরভাগটাই চলে গেল ওই ইংরেজ শাসক তার ভাণ্ডারে, রাজভাণ্ডার। চলে গেল মহাজন, জমিদার, তাদের পকেটে। তাহলে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, হাড় ভাঙা খাটুনি খেটে কৃষক যে ফসল ফলালো, সেই ফসলের বেশিরভাগ হয়তো প্রায় সবটাই চলে গেল। পড়ে থাকলো কি? খড় পড়ে থাকলো। খা তুই, খড় খা, কিছু খড় খা, খড় খেয়ে খায় গরু, খা তুই খা। ফসল খাচ্ছি আমরা, ফসল ফলালো কৃষক, ফসল খাচ্ছি আমরা, যাদের ফসলের ওপরে সেই অর্থে কোনো অধিকার নেই, অধিকার থাকার কথাই নয়। আর তোরা খাচ্ছিস ফসল, সাধারণ কৃষককে খেতে হচ্ছে খড়, খেতে হচ্ছে খড়। পড়ে থাকে না, ফসল কেটে নেওয়ার পরে একটু দেখবে শেষ যে গোড়াটা পড়ে থাকে নাড়া বলে, সেই নাড়া বা খড় খা তোরা। যে তাঁতি তাঁত চালাচ্ছে, এই সভ্যতাকে সুসভ্য করছে, জাতির লজ্জা নিবারণ করছে, মানুষের লজ্জা নিবারণ করছে পরনে কাপড় দিয়ে। অথচ সেই তাঁতির ঘরে দেখা যাচ্ছে তাদের পরিবারের লোকজন অর্ধলঙ্গ থাকছে, অনাবৃত থাকছে। হ্যাঁ, আমাদের এই রচনায় আছে মানুষজনের অভাব দারিদ্র্যের কারণে পিছিয়ে থাকার কথা। অভাব এমন একটা শত্রু যে আমাদের জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিটা পদে বাধা হয়ে দাঁড়ায়, স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। জীবনে অনেক কিছু করার ইচ্ছে আছে, অনেক কিছু করার স্বপ্ন আছে,
কিন্তু অর্থ না থাকার কারণে সেই স্বপ্নগুলো পূরণ হতে পারে না। সেই স্বপ্ন বাস্তবের মাটিতে আছাড় খেয়ে পড়ে, মাথা ঢুকে পড়ে। এরকম হতেই পারে অনেকের, তোমাদের জীবনেও হতে পারে। বিরাট বড় স্বপ্ন দেখছো, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য যে আর্থিক সামর্থ্য দরকার সেটা নেই। ফলে কী হচ্ছে না, নিজের ইচ্ছে মতো সাবজেক্ট নিয়ে পড়তে না পেরে যেটা নিয়ে পড়ার ইচ্ছে ছিল না সেটা নিয়েই পড়তে হচ্ছে। এরকম কিন্তু জীবনের মোড় আসতে পারে, জীবন পথে বাঁক আসতে পারে। কিন্তু তুমি করতে চাইছো, তোমার প্ল্যানে আছে, তোমার পরিকল্পনায়, তোমার মাথার মধ্যে আছে একটা বিশাল বড় কাজ, যেটা করতে পারলে মানুষ উপকৃত হবে, খুব বড় কাজ। কিন্তু তুমি করতে গেলে যে আর্থিক সামর্থ্যটা দরকার সেটা তোমার কাছে নেই, তাই তোমার প্রজেক্ট মুখ থুবড়ে পড়ছে, ব্যর্থ হচ্ছে। তাহলে আহার অর্থাৎ অন্ন, খাবার, এটা মানুষের সবার আগে মানুষের জীবনে স্থান পায়। তারপরে আগে তো খেয়ে বাঁচি, তারপরে কি সিরিয়ালি বস্ত্র, লজ্জা নিবারণের জন্য বস্ত্র। যে তাঁতির পরিবার বস্ত্রটা তৈরি করলো, সেই তাঁতির পরিবার দেখো অনাবৃত হয়ে রয়েছে, তাদের পরনে বস্ত্র জুটছে না ঠিকঠাক। তাহলে এটাও সমাজের আর্থিক দিক থেকে এক অর্থে শ্রেণী বিভাজন। আবার দেশ আমার, রাষ্ট্র আমার, তাই এখানে যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে সেই পদ্ধতিতে শিক্ষা পাওয়ার অধিকারও আমার। আমি অন্য বর্ণের বললে, আমি অন্য সম্প্রদায়ের বলে, আমি পিছিয়ে আছি বলে অর্থের দিক থেকে, আর্থিক দিক থেকে, তাহলে আমার শিক্ষার অধিকার থাকবে না? তাহলে আমার তো শিক্ষার অধিকার থাকা উচিত। কিন্তু সেই শিক্ষার অধিকার এক অর্থে কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছিল। বাসস্থান, থাকার জন্য মাথার উপরে ছাদ চাই, ঠাঁই, বাসস্থান। তাহলে এই অন্যের বস্ত্রের আর বাসস্থানের ব্যবস্থা করার যার কর্তব্য সে হলো রাষ্ট্র। তো রাষ্ট্র করবে মানে কি, যারা ক্ষমতায় আসীন তারাই করবে। কিন্তু ক্ষমতায় আসীনেরা অর্থাৎ সেই রাজশক্তি কবে মানুষের জন্য কোন দিন করেছিল? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। কিন্তু হাতে গোনা কয়েকজন করেছিল বলে তাদের সেই অবদানের কথা, তাদের সেই কীর্তির কথা মানুষ জানে, মনে রেখেছে। কিন্তু ইতিহাসে আছে বেশিরভাগই তারা কেড়ে নিয়েছে, শোষণ করেছে মানুষকে, অত্যাচারে জর্জরিত করে দিয়েছে। এখানে অশোক ঘোষ নামে যার নাম্বার আছে বারবার ধরে প্রেজেন্টিং দেখাচ্ছে, পড়তে পড়তে অন্য কিছু খুলো না। আমি কিন্তু লেফট করিয়ে দেবো বলে দিলাম, তারপর গার্জেনকে কল করব এখান থেকে, না হলে এইখান থেকে এই ল্যাপটপ থেকে ডিরেক্ট কল করা যায়। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার মানে এই নয় যে রাষ্ট্র তথা রাষ্ট্রের প্রতিনিধিরা মানুষের হাতে হাতে খাবারের প্যাকেট তুলে দেবে, তা নয়। তার বন্দোবস্ত রাখবে, সুযোগ রাখবে যে যার যেমন যোগ্যতা, যার যেমন কোয়ালিফিকেশন, ট্যালেন্ট, সেই মতো রাষ্ট্র ব্যবস্থা রাখবে। আচ্ছা, আমি কিন্তু ক্লাস করতে করতে রেকর্ডিং করছি তো, আর আমার ক্লাস করতে করতে যদি মাথাটা ঘুরে যায়, মাথাটা বিগড়ে যায়, তাহলে আমার কী হবে? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, আমার বোঝানোতে এলোমেলো ব্যাপার হয়ে যাচ্ছে,
আমার ঠিকঠাক কথা আসছে না। এই যে আমি এখন রেকর্ডিংয়ের মাঝে এত কথা বলছি, এই কথাগুলো কিন্তু ঢুকে যাচ্ছে, মানে রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিতে পারবো না সেইভাবে। তো এক কথাই বলছি, এখানে অশোক ঘোষ নামে যার নাম আছে সে কে নামে, নামটা বলো তাড়াতাড়ি, নামটা অফ করো। আমি কিন্তু লেফট করে দিলাম। নামটা কি? নামটা কি? তার মানে সে পড়ছে না, সে কিন্তু মোবাইলে অন্য কিছু করে যাচ্ছে। নামটা কি তাড়াতাড়ি? যা, পড়তে হবে না বাবু, এই যে বের করে দিলাম, চলে যাও। হ্যাঁ, তো যেখানে ছিলাম যে আমরা পৌঁছে গেছি ওই সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের কষ্ট, দুঃখ। মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য মানুষের পাশে থাকতে হয়, মানুষের কাছে পৌঁছে যেতে হয়। মানুষের দুঃখ কষ্টকে শুধু দেখলে হয় না, সে তো দূর থেকেও দেখা যায়, কাছে গিয়েও দেখা যায়, কিন্তু শুধু কাছে গিয়ে দেখলেই হয় না, তাকে মর্ম দিয়ে উপলব্ধি করতে হয়, সেই মানুষটাকে বুঝতে হয়, তাদের কষ্টটাকে নিজের কষ্ট বলে সেটাকে ধরতে হয় যে তার কষ্ট সত্যি আমার কষ্ট। তাহলে এই অবস্থায় আমরা অনেকেই যারা ঘরের মধ্যে বসে রয়েছি, কিছুটা হলেও নিরাপত্তা অনুভব করছি, নিরাপদেই রয়েছি, তারা কি আমরা উপলব্ধি করতে পারছি সেই সমস্ত মানুষগুলোর কষ্ট যারা খেতে পাচ্ছে না, যাদের হাতে দুটো পয়সা নেই, যারা আজকের কোনো রকমে খাওয়ার জুটে গেলেও পরের দিন কি খাবে এই ভেবে যারা দুশ্চিন্তায় রয়েছে, সেই সমস্ত মানুষের কথা কি সত্যি আমরা উপলব্ধি করতে পারছি? না, পারছি না। উপলব্ধি করা এক জিনিস আর বুঝতে পারাটা এক জিনিস। আমরা বুঝতে পারছি যে মানুষ খেতে পাচ্ছে না, কষ্টে আছে, সেটা বুঝলাম, কিন্তু উপলব্ধি করাটা সেটা অন্য জিনিস। আবার উপলব্ধি করে মানুষের পাশে থাকা বা মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া সেটা আবার আলাদা জিনিস। এখন আমি সাথে পাশে থাকি না, বারান্দা থেকে আমি নামি না, তো রুদ্রনীলের যে কবিতা আছে খুব সুন্দর, যার অর্থটা গভীর। আমরা সত্যি সাথে পাশে থাকি না, থাকতে চাই না, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমরা এমন একটা শ্রেণী যারা আমরা দেখতে পাচ্ছি ওই যে একেবারে মাটিতে থাকা মানুষগুলোকে মারা হচ্ছে, তাদের ওপরে অত্যাচার চলছে, শোষণ করা হচ্ছে তাদেরকে, আমরা দূরে দাঁড়িয়ে দেখি। আবার আমরা দেখতে পাচ্ছি ওই যে উপরতলার মানুষগুলো শোষণ করছে, আমরা দূরে দাঁড়িয়ে দেখি, আমরা এদিকেও দেখি। আচ্ছা, শোষণ করছিস, খুব মারছিস না, আচ্ছা। আমরা এদিকেও দেখি, ও খুব মেরেছে না, আচ্ছা খুব মেরেছে, ও আচ্ছা আচ্ছা। আমাদের অবস্থাটা মাঝখানে এইরকম, আমরা দেখছি মার খাচ্ছে, তাও আমরা কি বলছি, ও মার খাচ্ছিস, আচ্ছা রে দেখছি, দাঁড়া মার খাচ্ছিস। এদিকে ও তোমরা মার দিচ্ছ, আচ্ছা ঠিক আছে দেখছি, মার দিচ্ছ, ঠিক আছে দেখছি। আমরা সেই পার্টি যারা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমাদের যে বিবেক, আমাদের যে মনুষ্যত্ব সেটা আছে, কিন্তু আচ্ছন্ন হয়ে আছে। তো সেই আচ্ছন্নতা কবে কাটবে, বিবেক কবে জাগবে, আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব কবে আমরা দেখাতে পারবো সেটা আমরা জানি না। কিন্তু যত তাড়াতাড়ি পারি যদি আমরা আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্বকে দেখাতে পারি, সত্যিকার কাজে লাগাতে পারি, সত্যিকার কিছু কাজ করতে পারি মানুষের জন্য, মানুষের পাশে থেকে, তাহলে
এই যে চ্যাপ্টার, এই যে অধ্যায়, এটা পড়াটা সার্থক হবে। যে শুধু পরীক্ষার জন্য পড়ছি না, পরীক্ষার জন্য তো পড়া হয়েই যাচ্ছে, আলাদা করে পড়তে হবে না। আমরা পড়ছি, কিছু শিখব, জানব, বুঝব, সেই সাথে জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করব, আর সমাজ জীবনে সেটা বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করব। তো স্বামী বিবেকানন্দের এই চিঠির ভেলায় আমরা উঠে পড়েছি, আমরা পৌঁছে গেছি ওই সময়টাতে। ওই সময় ভারতবর্ষকে আমরা দেখতে পাচ্ছি কেমন অবস্থা ছিল ভারতবর্ষে, কেমন অবস্থা ছিল ভারতবাসীর, এবং তা দেখার জন্য স্বামী বিবেকানন্দ, যিনি পদব্রজে মানে পায়ে হেঁটে সারা ভারত পরিভ্রমণ করলেন, এবং সেটা 1890 সালে সারা ভারতবর্ষ তিনি ঘুরে বেড়ালেন। তিনি মানুষের সংস্পর্শে এলেন, মানুষের দুঃখ কষ্ট দারিদ্র্য অভাব যন্ত্রণার কথা তিনি শুনলেন, শুধু শোনা নয়, বুঝলেন, উপলব্ধি করলেন, এবং উপলব্ধি করার পর মানুষকে সেই বিপদ থেকে টেনে তোলার জন্য দুহাত বাড়িয়ে দিলেন। যে দুহাত বাড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, সেই ব্যক্তি সাধারণ হয়েও আমাদের কাছে ধীরে ধীরে পরবর্তীতে হয়ে উঠলেন অসাধারণ মহামানব। এই রক্তে মাংস গড়া মানুষগুলোই তো পরবর্তীতে আমাদের চোখে মহামানব হয়ে ওঠেন। যখন সাধারণের গুণ ছাড়িয়ে অসাধারণত্ব প্রকাশ পায়, মহত্ত্বতা প্রকাশ পায়, তখনই তো মহামানবের আবির্ভাব ঘটে। আমাদের মধ্য থেকেই সেই মহামানবের উত্থান ঘটে, আর তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যুবনায়ক, যুবশক্তির আদর্শ, শুধু যুবশক্তি না, জাতির আদর্শ, আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহস। যিনি আধ্যাত্মিকতার পথে তো হেঁটেছিলেনই, কিন্তু তার আধ্যাত্মিকতার পথে ওই জড় পাথর বা মূর্তি নয়, মাটির প্রতিমা নয়, তার আধ্যাত্মিকতার পথে তিনি মানুষকে সবার ঊর্ধ্বে জায়গা দিয়েছেন, সবার আগে স্থান দিয়েছেন, এবং জীব সেবার মধ্য দিয়ে তিনি শিব সেবা করেছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নররূপী নারায়ণের তিনি সেবা করেছেন, নারায়ণকে তিনি দর্শন করেছেন নরের মধ্যে। মানব সেবার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের সেবা করতে চেয়েছেন এবং করেছেনও। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। তুমি ঈশ্বরকে কোথায় খুঁজছো? কোন মন্দিরে, কোন মসজিদে, কোথায় তুমি খুঁজছো? ঈশ্বর কোনো মন্দিরে নাই, মসজিদে নেই, ঈশ্বর কোনো ধর্ম প্রতিষ্ঠানে নেই, ঈশ্বর কোনো মূর্তির মধ্যে নেই, ঈশ্বর কোনো ছবির মধ্যেও নেই। আমরা সব জানি, সব বুঝি, তাও এই ঈশ্বরকে নিয়ে আমরা কত রকমের মত তৈরি করে ফেলেছি। এই ঈশ্বরকে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধর্ম গোষ্ঠী তৈরি করে ফেলেছি, আর তারপরে আমরা একে উপরের বুকে ছুরি হানছি, ছুরি। অথচ এই মানুষগুলোই আমরাই অন্য সময় আমরা কত মিলে মিশে বসবাস করছি। এমন বহু গ্রাম আছে যেখানে হিন্দু মুসলিম পাড়া রয়েছে পাশাপাশি, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে তারা সামিল হয়, তারা মানুষের দুঃখে, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে ধর্ম সম্প্রদায় নিয়ে মানুষের মধ্যে একটা উস্কানি তৈরি করলো একটা শ্রেণী, বিচ্ছিন্নতাবাদী শক্তি, এটা কিন্তু দেশের জন্য ভালো নয়, কারোর জন্য ভালো নয়, এটা মনে রাখবে। এই শক্তিটা কি করে? নিজেদের স্বার্থে মানুষকে প্ররোচিত করতে থাকে, উস্কাতে থাকে, পরস্পরের বিরুদ্ধে লড়াই লড়িয়ে দিতে থাকে। আর আমরা জানি পরস্পরের মধ্যে যদি লড়িয়ে দেওয়া যায়, জাতি পরস্পরের মধ্যে লড়তে লড়তে এমনিতেই দুর্বল হয়ে পড়বে, আর তারপরে কার্যসিদ্ধি করাটা তো খুব সহজ। হ্যাঁ, ইংরেজরা এই নীতিটাকে প্রয়োগ করেছিল, এই ভয়ঙ্কর নীতি, ডিভাইড অ্যান্ড রুল, এই যে দ্বিবিভাজনের নীতিটাকে প্রয়োগ করেছিল। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি ওই দ্বিবিভাজনের নীতিটা
এখনও পর্যন্ত মাঝে মাঝে যেন কাজে লাগানো চলছে। সাধারণ মানুষ ভালোই আছে, সুখে আছে, শান্তিতে আছে, অভাব দারিদ্র্যের মধ্যেও তারা লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু অভাব থাকতে পারে, দারিদ্র্য থাকতে পারে, তার মধ্যে সুখ আছে। সুখটা না পেলে তারা বাঁচবে কী করে? সুখ আছে, কিন্তু এর মাঝখানে চলে এসছে একটা শ্রেণী, কোনো ব্যক্তি, কোনো শ্রেণী, তারা এসে কী করছে না, দেখছে মানুষ তো ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, তার মানে আমাদের এদের প্রয়োজন নাই, তো তার মানে এরা তো মনে করছে না আমাদের। তাহলে আমরা কি করলাম না, আমি পরিকল্পনা মাফিক এমন একটা কিছু করলাম, মানুষকে একবারে ব্যতিব্যস্ত করে দিল। মানুষ নিজেরা এমনভাবে ওই চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে বেরোনোর চেষ্টা করতে থাকবে। বাস, মানুষকে কী করো, একটা ভাবনার মধ্যে ডুবিয়ে দাও, মানুষকে একটা চিন্তার মধ্যে ডুবিয়ে দাও, মানুষকে নিজেদের মধ্যে লড়িয়ে দাও। বাস, তাহলে ও ভাবতে থাকুক, আমরা ততক্ষণে কুম্ভকর্ণের বড় মেশো ছোটো মেশো হয়ে একটু ঠান্ডা করে ঘুমিয়ে আসি। তারপরে যখন কয়েকটা লাশ গড়াবে তখন আমরা একটু খোঁজ নিতে আসবো, কি কটা পড়লো না, স্যার 10টা পড়ে গেছে। ও ঠিক আছে, এই নাও 20,000 টাকা করে রাখো, ঠিক আছে। হ্যাঁ, 20,000 টাকা করে নিয়ে কী করবো? কারোর বাবা মরেছে, কারোর মা মরেছে, কারো দাদা মরেছে, কারো দিদি মরেছে, কারো ভাই মরেছে, কারোর বাচ্চা, কারোর সন্তান মরেছে। তাহলে ওই 20,000 টাকা দিয়ে সন্তানের মূল্য দেওয়া যায় না? 20,000 টাকা নাও না, 20,000 টাকা কেন নেব? নাও, না নিলে চলে যাচ্ছি, তোমার ছেলে মারা গেছে, 20,000 টাকা নাও, ব্যাস একটা খতম করো, হটাও, চলো চলো। এখন 20,000 টাকা নিয়ে আসতে হলোই বা কেন? 20,000 টাকা নিয়ে আসতে হলো কেন? 20,000 টাকা তো আমি চাইছি না, আমি তো চেয়েছিলাম তার আগেই আসুক, আমাদেরকে সঠিক পথে নিয়ে যাক, আমাদের সঠিক পথ দেখাক। মানুষ যে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়েছে তার পেছনে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করা হোক। কে বের করবে? আমি, তুমি, সাধারণ মানুষ? সাধারণ মানুষের সবসময় পারা সম্ভব হয় না। তাহলে রাষ্ট্র করুক, রাষ্ট্রের সেটা দায়িত্ব, কর্তব্য আমাদের নিরাপত্তা দেওয়া, আমাদের প্রাণ নিয়ে ছেলে খেলা করা তো তার ডিউটি না, তার কাজ নয়। রাষ্ট্র চেষ্টা করুক, কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রের কিছু প্রতিনিধি সেই ময়ালের মতো কয়েক মাসের জন্য শীত ঘুমে চলে গেছে। তাদেরকে জাগাবে, তারা আসবে, এসে তারা আবার নিজেদের কাজ করবে। মাঝে মাঝে ডিউটিটার কথা মনে করিয়ে দিতে হয়, হ্যাঁ, স্মরণ করিয়ে দিতে হয়। আর রাজা যখন নিজের ডিউটির কথা ভুলে যায় তখন দেশের কি অবস্থা হয় সেটা কিন্তু টের তোমরা পেয়েছো। এই চিঠি নৌকাতে উঠে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম বিবেকানন্দের চিঠি রচনার সমসাময়িক কালে। সেখানে দেখতে পেলাম যে রাজা যখন অত্যাচারী হয়, নির্বিকার হয়, তখন প্রজা সাধারণের কি দুঃসহ কষ্ট, যন্ত্রণা শুরু হয়। আর যে রাজা প্রজার কথা ভাবে না, সেই রাজা নিজের হাতে কোদাল দিয়ে, শাবল দিয়ে নিজের গর্ত নিজে খোঁড়ে, নিজের মৃত্যু ঘণ্টা নিজেই বাজায়, ঢ্যাং 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 ঢ্যাং। যারা মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, মানুষ তো রাষ্ট্রের, দেশের বড় শক্তি, বড় অংশ। যে রাজা অহংকারী হয়ে, অত্যাচারী হয়ে সেই বিরাট শক্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, সেই রাজা কিন্তু দুর্বল হয়ে পড়ে আর তার পতন খুব শীঘ্র হয়। ইতিহাস তার প্রমাণ। অত্যাচারীরা কখনো চিরস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী হতে পারেনি, ক্ষণিকের মধ্যে তাদের পতন ঘটে গেছে। তো ফলে আমাদের মনে রাখা উচিত যে ক্ষমতায় যারা আছে তারা তাদের কর্তব্য ঠিকঠাক করে করা উচিত, কারণ সেটা তাদের কর্তব্যই, সেটা মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া কারো দায়িত্ব নয়। কিন্তু কখনো কখনো যখন বিভ্রান্ত হয়, দিকভ্রষ্ট হয়, বা হয়তো নীতি নৈতিকতা ভুলে গিয়ে
নিজেরা ব্যক্তি স্বার্থে কাজে লাগায় এই রাষ্ট্রকে, তখন আমাদের সাধারণ মানুষের প্রয়োজন হয়ে পড়ে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই অত্যাচারী, সেই অন্যায়কারী এই রাষ্ট্রপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। আমাদের এই রচনায় সেই সময়ের প্রেক্ষাপট, সেই সময়কালটাকে ধরা আছে। তবে আমরা শুধু সেই সময়কালটাকে ধরব না, আমরা তার সাথে সাথে আজকের এই সময়টাকেও ধরব, কারণ চিঠি রচনায় এই সময়টাও ধরা আছে। কি করে? শুধু ক্ষমতায় আসীন ওই শ্রেণীটাকে বদলে দাও, তাহলেই দেখবে সব কিছু এক। ক্ষমতায় সিংহাসনে কে বসেছিল আগে? ইংরেজ বণিক। আজকের কারা বসছে? আমাদের প্রতিনিধি। কিন্তু আমাদের প্রতিনিধি যারা, তারা কি সবাই আমাদের সত্যি আমাদের মনের মতো মানুষের স্বার্থে কাজ করছে? সবাই করছে না। কেউ কেউ কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া, সংঘবদ্ধ হওয়া, তাদের অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, অন্যায় করলে তাদের সমালোচনা করা, এবং সেই সমালোচনা হোক গঠনমূলক। যে গঠনমূলক সমালোচনায় তারা নিজেদের সংশোধন করতে পারবে, আবার নিজেদেরকে জাতির স্বার্থে, দেশের স্বার্থে কাজে লাগাতে পারবে। কার মাঝে মাঝে স্পিকারটাকে আনমিউট করার দরকার হচ্ছে রে? হ্যাঁ, তো এই যে চিঠি রচনা, এই চিঠি রচনাটা এটা কোন সাহিত্যের মধ্যে পড়ে? না, এটা পত্র সাহিত্যের মধ্যে পড়ে। আমাদের বাংলা সাহিত্যে একটা অংশ, শাখা পত্র সাহিত্য। পত্র সাহিত্যের মধ্যে পড়ে চিঠি রচনাটা। আসলে চিঠি কেউ কাউকে উদ্দেশ্য করে লেখে। কোনো ব্যক্তি আর এক ব্যক্তিকে উদ্দেশ্য করে লিখছে। হতে পারে যে চিঠিটা যাচ্ছে কোনো কোম্পানি, কোনো শ্রেণী, অনেকের মাঝখানেও যেতে পারে, অনেকের কাছেও যেতে পারে। কিন্তু যখন চিঠিটা কেউ লিখছে, সেটা এককভাবে লিখছে, একজনই লিখছে। সবার পরিকল্পনা, সবার প্ল্যান ঠিক আছে, সবাই তাকে দিয়ে লেখাচ্ছে, সে ঠিক আছে, কিন্তু লিখছে তো একজন। আবার সেটা কেউ না কেউ হাতে একজন পাচ্ছে। তাহলে একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির মধ্যে গেল। তাহলে চিঠি কিন্তু শুরু যখন হয়, তখন ব্যক্তিগত গণ্ডির মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু আস্তে আস্তে সেই চিঠি গণ্ডির বেড়াকে ভেঙে ফেলে। তার বিষয়ের দিক থেকে সেই চিঠিটা চিরন্তন হয়ে উঠতে পারে। বিষয়টা এমনই যে সেই বিষয়টা মানবিক, শিক্ষণীয়, বহু মানুষের স্বার্থে, এই সমাজ সভ্যতার স্বার্থে কাজে লাগবে। ফলে সেই রচনাটা কি হলো না, ব্যক্তিগত যে গণ্ডি, তার বেড়া ভেঙে, তার সীমানা টপকে বৃহত্তর জগতের দিকে, বৃহত্তর ক্ষেত্রের দিকে পা বাড়ালো। আর তখনই চিঠি হয়ে ওঠে বা পত্র হয়ে ওঠে পত্র সাহিত্যের পর্যায়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই চিঠি রচনায় যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা শুধু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লিখলেও আসলে সেই বিষয় কিন্তু আমাদের দেশের একটা গভীর সংকট নিয়ে, আমাদের দেশের গভীর সমস্যা নিয়ে, এবং সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণের পথ বের করা যায়, তাই নিয়ে কিন্তু লেখা হয়েছে, তাই নিয়ে চিঠিটা প্রেরণ করা হয়েছে। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে উদ্দেশ্য করে প্রেরণ করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এই চিঠি তাই আর ব্যক্তিগত পর্যায়ে বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা হয়ে উঠেছে চিরন্তন, শাশ্বত, বিষয়গত দিক থেকে এটা জাতি, দেশ তথা মানুষের স্বার্থে। তাই এটাকে পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকাল তোমরা দেখবে
যে পত্র লেখার চল প্রায় উঠে যেতে বসেছে। এখন একটা ক্লিক করার সাথে সাথে সেকেন্ডেরও কয়েক সেকেন্ডেরও ফ্র্যাকশানে লেখা মানে টেক্সট মেসেজ করে দেওয়া যাচ্ছে। তো আমরা ওই দিন 10 ধরে, দিন 10-15 ধরে, মাসের পর মাস ধরে অপেক্ষা কেনই বা করব? তাই চিঠি লেখার যে চল সেটা কিন্তু প্রায় উঠে যাচ্ছে। কিন্তু চিঠি একটা শিল্প। অনেকে চিঠি লেখে কি সুন্দর ধরে ধরে, মুক্তোর মতো হাতের লেখা, দারুণ সুন্দর, একবারে শৈল্পিক রূপ ফুটে উঠছে, শৈল্পিক ভঙ্গিমায় লেখে, অসাধারণ, ছাপার অক্ষরের মতো। আবার সেই চিঠিটার মধ্যে যে বিষয় নিয়ে লেখে প্রেরণ করে কাউকে, মানে যে প্রেরক, যে পাঠাচ্ছেন, সে যে বিষয়টা নিয়ে লিখছেন, সেই বিষয়টা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে হতে পারে, আবার ওটা বৃহৎ বা মহৎ স্বার্থ বা উদ্দেশ্য নিয়েও হতে পারে। তো যাই হোক, চিঠি এই যে রচনা, এই যে পাঠ্য প্রবন্ধ, এটা একটি চিরন্তন বা শাশ্বত পত্র সাহিত্যের অন্তর্ভুক্ত। এটা যেমন তোমরা লিখতে পারো যে পত্রাবলী গ্রন্থের অন্তর্ভুক্ত বা অন্তর্গত, তেমনি আর একটা গ্রন্থ হতে পারে মূল গ্রন্থ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, আর প্রকাশকাল 1973 খ্রিস্টাব্দ। এটা তোমরা একটু লিখে নাও এখনই। স্বামী বিবেকানন্দের এই চিঠি রচনার যে মূল গ্রন্থের অন্তর্গত সেটা তো বলা হয়েছে, সেটা হলো পত্রাবলী, লিখিয়ে দিয়েছি আগে, নোটেও আছে। কিন্তু আরও একটা লিখে রাখো, এটাও মূল গ্রন্থ হতে পারে, মানে এর মধ্যেও চিঠি রচনাটা আছে, সেটা হলো স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, লেখা ছিল। ও, আর সেটার প্রকাশকাল 1973 খ্রিস্টাব্দ, 1973। এখন মিস মার্গারেট নোবেলকে উদ্দেশ্য করে ঠিক কী ধরনের পত্র লিখেছেন সেটা তো তোমরা জেনেই গেছো। তাও অনলাইনে আর একদিন আমরা আলোচনা করব। আগামী ক্লাসে এই চিঠিটাই থাকবে আলোচনার জন্য। আর পরের ক্লাসে, মানে পরের সপ্তাহে অনলাইন ক্লাসে এই চিঠি রচনার যে বিষয়, উদ্দেশ্য, আমাদের জীবনে জড়িয়ে থাকা, আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি প্রয়োজনের, কতখানি দরকারের, আর ভবিষ্যতে এটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে জীবনে পথে এগিয়ে চলব সেটা নিয়ে আলোচনা করব। আর কারোর কি কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসার আছে, তাহলে বলো, নাহলে তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা, তো তাহলে মোটামুটি ঠিক আছে। এরপরে কোন দিন কি পড়াবো সেটা তো গ্রুপে লিখেই দেবো। আর পরীক্ষাটা কবে নেব, আর পরীক্ষার কি থাকবে বিষয়, চ্যাপ্টারগুলো, সেটা আমি কালকে লিখে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।